রাকেশ এখনই অফিস থেকে ফিরেছিল। ভিতরে এসে ঠিকমতো বসতেও পারেনি যে তার স্ত্রী মোবাইল নিয়ে সামনে এসে দাঁড়াল। কি হয়েছে? রাকেশ ক্লান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল। এটা দেখো। পূজা ফোনটা তার নাকের সামনে ঘোরাল। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ খোলা ছিল। তার কলেজ ফ্রেন্ডের ছবি ছিল। একটা বড় বাড়ির সামনে চকচকে গাড়ির পাশে ডিজাইনার শাড়িতে দেখে রাকেশ বিরক্ত হল, তো পূজার চোখ ভরে এলো। রিচা এটা, সেই রিচা যে আমার থেকে ২ বছর জুনিয়র ছিল। আজ তার নিজের কোঠি আছে গুরগাঁয়ের পোষ এলাকায়, আর আমি আজও এই ঘটিয়া মহল্লার ২ কামরার ছোট বাড়িতে পচে যাচ্ছি। রাকেশ চুপচাপ জুতো খুলল। সে জানত এই কথোপকথন কোথায় যাবে। বন্ধ করো পূজা। কেন বন্ধ করব? পূজা চিৎকার করল। তোমার বন্ধু বিক্রমকে দেখো, গত মাসে নতুন গাড়ি কিনেছে, আর কোনো সাধারণ নয়, রেঞ্জ রোভার কিনেছে, রেঞ্জ রোভার। আর রোহিত, সে তো তার বউকে দুবাই ঘুরতে নিয়ে গেছে। নানা রকমের দৃশ্যের মজা নেয়া ছবি প্রত্যেক দিন আপলোড করে। আর আমরা বিদেশ ঘুরতে তো দূর, মাসের শেষ সপ্তাহে খরচও কোনো রকমে বার করতে পারি। তাহলে আমি কি করব? রাকেশের কণ্ঠে হতাশা উথলে উঠল। এটিএম ভাঙব? ব্যাংক লুট করব? কিছু তো করো। পূজা চিৎকার করল। কোনো রাস্তা বার করো। দেখো তোমার চারপাশে প্রত্যেকে উন্নতি করছে, শুধু আমরাই যে একটা ঠিকঠাক বাড়ি পর্যন্ত কিনতে পারিনি। তোমাকে জানা আছে কেন? কেন? রাকেশ জিজ্ঞাসা করল। পূজা একটা গভীর নিঃশ্বাস নিল। তারপর তার আঙুল সাবিত্রী দেবীর ঘরের দিকে উঠল। কারণ এই বাড়িতে একটা অপ্রয়োজনীয় বোঝা আছে। শুনতেই ঘরে বসা সাবিত্রী দেবীর চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। পূজা বলতে চালিয়ে গেল। প্রত্যেক মাসে এর ওষুধ ৫,০০০, ডাক্তারের ফি ৩,০০০, আর খাওয়া পানীয় আলাদা, সব মিলিয়ে ১০,০০০ খরচ একা তোমার মায়ের। আর তোমার মোট বেতন ৩২,০০০। পূজা, এটা কথা বলার ধরন নয়। রাকেশ থামাতে চাইল। তো কি করব? পূজার চোখের জল এখন বইছে। কার কাছে বলবো? তোমার কাছে বলবো তো তোমরা মায়ের পক্ষ নাও। কারো কাছে বলবো তো বদনাম হয়। আমি দম বন্ধ হয়ে যাচ্ছি এই বাড়িতে, বুঝলে? তোমরা সাবিত্রী দেবী এটা শুনে বাইরে এলো। মেয়ে, আমার কারণে? হ্যাঁ পূজা, মাঝখানে কেটে দিল। শুধু আর শুধু তোমার কারণে। যদি তুমি না থাকতে তো আমরা মাসের শেষে টাকা বাঁচাতে পারতাম, ইএমআই ভরতাম, নিজের বাড়ি নিতাম। কিন্তু না, এখানে তো প্রথমে মাজি, তারপর বাকি সব। এখন রাকেশ কিছু বলতে পারল না। তাকেও লাগছিল যে পূজা ভুল বলছে না। তারপর পূজা চিৎকার করল। ও তোমার মা তো কি? আমি তোমার বউ নই কি? আমার স্বপ্ন নেই, আমার চাওয়া নেই? বলতে বলতে পূজা সাবিত্রী দেবীর কাছে এলো। এক পলকের জন্য তার চোখে লজ্জা এলো, কিন্তু তারপর রাগ তাকে ডুবিয়ে দিল। আর নিচু কণ্ঠে বলল, মাজি, তুমি নিজেই বলো, যদি তুমি না থাকতে তো আমরা কোথায় থাকতাম? সাবিত্রী দেবীর ঠোঁট নড়ল। মেয়ে, বলো না। পূজা তাদের মাঝখানে থামিয়ে দিল। প্রত্যেক মাসে যে ১২,০০০ তোমার ওপর খরচ হয়, যদি সেটা বেঁচে যায় তো বছরে কত হবে? ১.৫ লাখ, ২ বছরে ৩ লাখ। আমরা একটা ভালো বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট দিতে পারতাম। রাকেশ এগিয়ে তার হাত ধরল। বন্ধ করো পূজা, অনেক হয়েছে। রাকেশ মাকে টলতে দেখল তো সাহায্য করল। মা, তুমি ভিতরে যাও। পূজা শুধু একটু বিব্রত। একটু বিব্রত নই আমি, অনেক বেশি বিব্রত তোমার মায়ের থেকে। পূজা পিছন থেকে চিৎকার করল। সাবিত্রী দেবী চুপচাপ নিজের ঘরে চলে গেল। ঘরে পৌঁছে তিনি দরজা বন্ধ করলেন আর বিছানায় বসলেন। তার বুকে একটা তীব্র ব্যথা উঠল। তিনি বুঝে গেলেন যে তার নিজের বাড়ি এখন তার নয়, তিনি একটা বোঝা হয়ে গেছেন। বাইরে থেকে আওয়াজ এখনও আসছিল। পূজা এখন আরও বেশি আক্রমণাত্মক হয়ে গেছে। তুমি জানো রাকেশ, আমার বাবা বিয়েতে কত খরচ করেছিল? লাখ লাখ রুপি। ঘরে বসা সাবিত্রী দেবীর কান যেন শোনা বন্ধ করে দিয়েছে। তার নিজের স্বামীর স্মৃতি মনে পড়ছে, যিনি ১০ বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছেন। সামনে দেয়ালে ঝুলানো তার ছবি দেখতে দেখতে বললেন, দেখছো জি, তোমার স্ত্রী আজ নিজের বাড়িতে একটা অপছন্দের বোঝা হয়ে রয়েছে। কাশ তুমি আমার সাথে থাকতে, তো অন্তত আমাকে বোঝা তো কেউ বলতো না। তিনি ধীরে বললেন, কাশ বহু বুঝতে পারত যে বুড়ো বয়স তারও আসবে। আজ আমি আছি তো কাল সে হবে। সাবিত্রী দেবীর স্বামীকে গেছে ১০ বছর হয়ে গেছে। একমাত্র ছেলে রাকেশ আর বহু পূজাই তার জীবনের সহায় ছিল। কখনো এই বাড়ি হাসি খুশিতে গুঞ্জে উঠত, যখন রাকেশ ছোট ছিল আর সাবিত্রীর আঙুল ধরে চলত। এখন সেই বাড়ির দেয়ালগুলো তাকে কাটতে দৌড়াত। সময় রাকেশকে বড় আর সাবিত্রীকে বুড়ো করে দিয়েছে।
রাকেশ একটা ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করত। বেতন এতটাই ছিল যে বাড়ির গুজরান কোনো রকমে হয়ে যেত। কিন্তু তার স্ত্রী পূজার স্বপ্ন বড় ছিল। তাকে বড় গাড়ি, বড় বাড়ি, দামি কাপড় আর গয়নার শখ ছিল। এই শখ যখন পূর্ণ হয় না, তো বাড়িতে ঝগড়ার জন্ম হয়, আর সেই ঝগড়ার সব দোষ ভাঙা হয় সাবিত্রী দেবীর ওপর। সব কিছু তোমার মায়ের কারণে। পূজা প্রায় রাকেশের কান ভরত। এদের চিকিৎসার খরচ, এদের খাওয়া পানির তামঝাম, যদি এ না থাকত তো আমরাও 4 পয়সা জোড়াতে পারতাম। বলতে রাকেশ তার মায়ের পক্ষ নিত, নিজের মায়ের সামনে এমন দেখাতো যে তাকে তার অনেক চিন্তা আছে। কিন্তু আসল কথা তো এটা যে প্রত্যেক দিনের ঝগড়া আর পূজার চোখের জল ধীরে ধীরে তার হৃদয়েও বিষ ঢালতে শুরু করেছে। এখন তাকেও নিজের মা একটা বোঝা লাগতে শুরু করেছে। সাবিত্রী দেবী সব বুঝতেন। তিনি কম খেতেন, কম বলতেন, শুধু এক কোণে পড়ে থাকতেন যাতে তার ছেলে বহুকে কোনো অভিযোগের সুযোগ না মেলে। শুধু নিজের স্বামীর ছবির সাথে কথা বলে হৃদয়ের বোঝা হালকা করে নিতেন। তার চোখ থেকে চোখের জল ঝরঝর করে পড়তে লাগল, কিন্তু তিনি সেগুলো নিজের আঁচলে লুকিয়ে নিতেন এই ভয়ে যে কোথাও তার হিঁচকির আওয়াজ বহুর কানে না পৌঁছে যায়। তার কি জানা ছিল যে আসন্ন ঝড় তার হিঁচকির চেয়েও বেশি নীরব আর ভয়ানক হবে। সেই রাতের ভয়ানক ঝগড়ার পর বাড়ি একটা নীরব কবরস্থানে পরিণত হয়েছে। দিনগুলো যাচ্ছে, কিন্তু সময় যেন থেমে গেছে। সাবিত্রী দেবী এখন নিজের ঘর থেকে তখনই বের হতেন যখন হয় তার বাথরুম যেতে হতো বা রান্নাঘর থেকে জল নিতে হতো। পূজা খাবার বানিয়ে তার ঘরের দরজার কাছে রেখে চলে যেত। দুজনের মধ্যে শব্দ শেষ হয়ে গেছে, শুধু একটা ভারী নীরবতা বাকি ছিল যা দম বন্ধকরণ করছিল। খারাপভাবে পিষ্ট হচ্ছিল। একদিকে মায়ের মূর্ঝানো চেহারা তাকে অপরাধবোধে ভরে দিত, তো অন্যদিকে পূজার পাথরের মতো ব্যবহার তাকে আরও বেশি অসহায় মনে করাত। অফিসেও তার মন লাগত না। সে জানত যে পূজার কথা তিক্ত ছিল, কিন্তু ভুল নয়। সে সত্যি তার বন্ধুদের থেকে অনেক পিছিয়ে পড়েছে। তার ৩২,০০০ বেতন একটা মজাক লাগতে শুরু করেছে। এক রাতে দুজনে নিজের ঘরে ছিল। পূজা মোবাইলে তার সহেলিদের ছবিগুলো নীরবে স্ক্রল করছিল। কেউ মালদ্বীপে ছিল, তো কেউ নিজের নতুন বাড়ির ছবি পোস্ট করছিল। রাকেশ বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। তার মনে বাড়ির খরচ আর পরের মাসে আসা বিলের লিস্ট চলছিল। তখন টিভিতে একটা বিজ্ঞাপন এলো। একটা ইন্স্যুরেন্স কোম্পানির বিজ্ঞাপন ছিল, যাতে দেখানো হয়েছে যে কিভাবে একটা লোকের অকস্মাৎ মৃত্যুর পর বিমার টাকায় তার পরিবারের জীবন সাজিয়ে যায়। তার মেয়ের বিয়ে ধুমধাম করে হয়, আর স্ত্রীকে কারো সামনে হাত পাততে হয় না। বিজ্ঞাপনের শেষে একটা লাইন এলো, প্রিয়জনদের যাওয়ার দুঃখ তো কমাতে পারি না, কিন্তু তার অভাব থেকে হওয়া অর্থনৈতিক তঙ্গতা তো নিশ্চয়ই দূর করতে পারি। পূজা, যে এখন পর্যন্ত মোবাইলে ডুবেছিল, হঠাৎ থমকে গেল। তার চোখ টিভি স্ক্রিনে আটকে গেল। বিজ্ঞাপনে হাসতে থাকা পরিবারকে দেখে তার চোখে একটা অদ্ভুত চমক এলো, যা রাকেশ ধরতে পারল না। সে ধীরে টিভির আওয়াজ বাড়াল, রাকেশ, এটা দেখো। রাকেশ অনিচ্ছায় টিভির দিকে তাকালো। কি আছে সেই প্রত্যেক দিনের নাটক? নাটক নয়, সমাধান এটা। পূজা ফিসফিস করে বলল। তার কণ্ঠে একটা অদ্ভুত সরসরাহা ছিল। ভাবো, যদি আমাদের কাছেও অকস্মাৎ 1 কোটি এসে যায় তো? এসে যায় তো? কি মজাক করছ? লটারি লাগবে তো না? রাকেশ চোখ ফিরিয়ে বলল। পূজা তার দিকে ঘুরল। তার চোখে একটা ধূর্ত চমক ছিল। লটারি নয় রাকেশ, জীবন বীমা। সে ধীরে বলল, যদি আমরা মাঝির বীমা করিয়ে দিই? তো রাকেশের মাথা শূন্য হয়ে গেল। সে একেবারে উঠে বসল। কি, তুমি পাগল হয়ে গেছ পূজা? তোমাকে জানা আছে কি বলছ? নিজের মায়ের বীমা, আর সেটাও এই নিয়তে? তো কি ভুল বলছি? পূজা নির্লজ্জভাবে যুক্তি দিল। তার কণ্ঠ এখন ফিসফিস আহাট নয়, বরং একটা ঠান্ডা সত্য ছিল। তার বয়স তো হয়েই গেছে, আজ না তো কাল। ভগবান না করুন যদি তার কিছু হয়ে যায়, তো আমাদের কি মিলবে? কাঁদা আর অন্ত্যেষ্টির খরচ ছাড়া। যদি বীমা থাকে তো অন্তত আমাদের জীবন তো সাজবে। রাকেশের চেহারা সাদা হয়ে গেল। চুপ করো পূজা, ভগবানকে ভয় করো। এমন কথা মুখ থেকে বার করতে তোমাকে লজ্জা হয় না? লজ্জা আর লজ্জা থেকে পেট ভরে না রাকেশ। পূজা তার চোখে চোখ রেখে বলল, আর আমি তার মরার দোয়া করছি না। আমি শুধু একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের কথা বলছি। যাই হোক, কোনটা সে তার জীবন জিয়ে যাচ্ছেন। অসুস্থ তো থাকেনি। এর থেকে তো ভালো যে শুধু রাকেশ চিৎকার করল, কিন্তু তার কণ্ঠে রাগ কম আর হার বেশি ছিল। পূজা বুঝে গেল যে তীর ঠিক নিশানায় লেগেছে। সে তার কাছে এলো। রাকেশ, আমি তোমার শত্রু নই। আমি তোমার স্ত্রী। আমি তোমার ভালো চাই। আমাদের ভালো চাই। তুমি না তো প্রমোশন আনতে পারছো, না কোনো সাইড বিজনেস করতে পারছো। তুমি নিজেই বলো, আমাদের কাছে এই তঙ্গতা থেকে বের হবার কোনো অন্য রাস্তা আছে? রাকেশের কাছে কোনো উত্তর ছিল না। পূজার প্রত্যেক কথা একটা তিক্ত সত্য ছিল।
সে সত্যি একটা হারা মানুষ ছিল। ভাবো রাকেশ, পূজা তার কাঁধে হাত রাখল। 1 কোটি টাকা, আমাদের বাড়ি, ভালো গাড়ি, আমার অসম্পূর্ণ ইচ্ছা, তোমার অসম্পূর্ণ স্বপ্ন, সব পূর্ণ হতে পারে। এটা বলে পূজা মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। কিন্তু সে রাকেশের মনে লোভের একটা এমন বীজ বপন করেছে যা রাতভর তার মনে অঙ্কুরিত হচ্ছিল। তাকে নিজের দারিদ্র্য, নিজের অসম্পূর্ণ স্বপ্ন, বন্ধুদের তির্যকতা আর বসের ডাঁট সব একসাথে মনে পড়তে লাগল। আর সেই সব সমস্যার একটাই সমাধান নজরে পড়ছিল, 1 কোটি। পূজার যুক্তি তার মনে জায়গা করে নিচ্ছিল। ধীরে ধীরে পাপ আর পুণ্যের রেখা ঝাপসা হতে লাগল। অর্ধেক রাতে যখন রাকেশ মনে করল যে পূজা ঘুমিয়ে গেছে, তো সে ধীরে নিজের মোবাইল তুলল। সে গুগলে সার্চ করল লাইফ ইন্স্যুরেন্স ফর সিনিয়র সিটিজেন্স ইন ইন্ডিয়া। দারিদ্র্য আর অসহায়তা তার চোখে পট্টি বেঁধে দিয়েছে। পরের কয়েকদিন বাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে রইল। রাকেশ তার মায়ের থেকে চোখ চুড়াত আর পূজা সুযোগের খোঁজে থাকত। সে রাকেশকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছে। তাকে এটা বোঝাতে সফল হয়েছে যে এটা মায়ের বিরুদ্ধে নয়, বরং নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার একটা বুদ্ধিমান পরিকল্পনা। দেখো রাকেশ, আমরা তো শুধু একটা ব্যবস্থা করছি। বয়স তার হয়ে গেছে, অসুস্থও থাকেন, স্বাভাবিকভাবেও তো কিছু হতে পারে না। পূজা তাকে বোঝাল। রাকেশের লোভ জাগ্রত হয়ে উঠল। সে প্রস্তুত হয়ে গেল। এখন প্রশ্ন ছিল যে এটা সব কিভাবে করা যাবে। অসুস্থ মানুষের এত বড় বীমা করানো সহজ তো নয়। তখন পূজা বলল, সেটা সব আমি দেখে নেব। আজকাল টাকা খাওয়ানোতে সব কিছু সম্ভব হয়ে যায়। কিন্তু রাকেশ, আমার একটা কথা গাঁট বাঁধো। মাজিকে তো এই কথার ভনকও লাগতে দেব না। শুনে রাকেশ অবাক হয়ে রইল। কেন? মায়ের থেকে এই কথা কেন লুকাতে হবে? আরে রাকেশ, আমি যেমন বলছি তুমি তেমনই করো। কোথাও তিনি কোনো অর্চন ঢোকালেন তো আমরা বসে থাকব, বলে পূজা তাকে চুপ করিয়ে দিল। কিন্তু রাকেশ জানত না যে তার ধূর্ত মাথায় কোন পরিকল্পনা জন্ম নিচ্ছে। পূজা তার একটা দূরের আত্মীয়র সাথে কথা বলল, যে একটা ইন্স্যুরেন্স এজেন্ট ছিল। তার নাম সুরেশ ছিল। সুরেশও টাকার লোভী আর জোড়াতোড় করা মানুষ ছিল। পূজা তাকে ফোন করল আর সব পরিকল্পনা বোঝাল। সুরেশ ভাই, একটা কাজ আছে, হয়ে যাবে? পূজা জিজ্ঞাসা করল, তুমি হুকুম করো দিদি। সুরেশ লল্লুচাপ্পো স্টাইলে বলল, এমন কোনো কাজ যে তোমার ভাই করতে পারবে না? পূজা তাকে মায়ের নামে 1 কোটির বীমা করানোর কথা বলল, কিন্তু এটাও স্পষ্ট করে দিল যে মাকে এই বিষয়ে জানা চলবে না। সুরেশ প্রথমে চমকে গেল, তারপর হাসল। দিদি, তুমিও না? আরে এটা তো আমাদের কাজের অংশ। তুমি চিন্তা করো না, শুধু কিছু কাগজপত্র লাগবে আর একটা ছোট মেডিকেল হবে, সেটা সব আমি সামলাব। কিন্তু মেডিকেল, মাজি তো যাবেন না? রাকেশ চিন্তা প্রকাশ করল। আরে জিজাজি, তুমি কোন দুনিয়ায় আছো? আজকাল সব হয়ে যায়, শুধু উপরের উপার্জন লাগে। আমি একটা ডাক্তারের সাথে কথা বলে নেব, সে বাড়ি এসে চেক করে নেবে আর মাজির একদম ওকে রিপোর্ট বানিয়ে দেবে। সব কাজ হয়ে যায় আজকাল, শুধু একটু টাকা খাওয়াতে হয়। চিন্তা করো না, তুমি শুধু মাজিকে এটা বলে প্রস্তুত করে নাও যে সরকারের পক্ষ থেকে বুড়োদের জন্য কোনো নতুন স্বাস্থ্য পরিকল্পনা এসেছে, যার জন্য এই ফর্ম ভরতে আর পরীক্ষা করাতে হবে। পরিকল্পনা প্রস্তুত ছিল। পরের দিন পূজা অনেক মিষ্টি মিশিয়ে সাবিত্রী দেবীকে বলল, মাজি, তোমার জন্য একটা সুখবর আছে। সরকার তোমার মতো বুড়োদের জন্য একটা খুব ভালো স্কিম বার করেছে। সেটাতে তোমার নাম লেখাতে হবে। প্রত্যেক মাসে তোমাকে কিছু পেনশন মিলবে আর চিকিৎসার খরচও সরকার দেবে। সাবিত্রী দেবীর মন বাগ হয়ে গেল। আমার ছেলে বহু আমার কত যত্ন নেয়, তিনি গদগদ হয়ে বললেন। তার লাগল যে হয়তো পূজা বদলে গেছে, তার মনের ময়লা ধুয়ে গেছে। তিনি বিনা চিন্তায় সেই কাগজে অঙ্গুষ্ঠাঙ্কিত করলেন, যেখান যেখান রাকেশ তার বলেছে। তিনি অশিক্ষিত ছিলেন। তার কি জানা ছিল যে তিনি নিজের পেনশনের নয়, বরং নিজের মৃত্যু ওয়ারেন্টে নিশান লাগাচ্ছেন। দুদিন পর সুরেশ একটা লোকের সাথে বাড়ি এলো, যাকে সে ডাক্তার বলল। সেই লোকটি স্টেথোস্কোপ লাগিয়ে 2-4 বার এদিক ওদিক দেখল, রক্তচাপ মাপল আর সব ঠিক আছে বলে চলে গেল। 1 সপ্তাহ পর সুরেশের ফোন এলো। রাকেশ আর পূজা দুজনেই স্পিকারে ফোন শুনল। দিদি, অভিনন্দন, পলিসি পাস হয়ে গেছে। শুধু এখন তোমরা প্রথম কিস্তি 56,000 টাকা জমা করিয়ে দাও। 56,000 রাশি শুনে রাকেশের হৃদয় বসে গেল। এটা তার মাসের জমা পুঁজি ছিল। পূজা নিজের একটু একটু জমা পুঁজি বার করল। রাকেশ তার একটা বন্ধুর থেকে 6,000 টাকা ধার নিল। পরের দিন তারা সেই টাকা সুরেশকে দিয়ে দিল। এখন তার চোখে শুধু একটাই অপেক্ষা ছিল সেই দিনের, যখন সাবিত্রী দেবীর চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে আর তার বাড়ির তিজোরি 1 কোটিতে ভরে যাবে। পলিসির কাগজপত্র আলমারিতে লুকানোর পর বাড়িতে একটা অদ্ভুত থমকানো এলো। রাকেশ আর পূজার ব্যবহার সাবিত্রী দেবীর প্রতি নাটকীয়ভাবে বদলে গেল।
যে পূজা কাল পর্যন্ত তার দেখে মুখ বাঁকাত, এখন সকাল সন্ধ্যায় তার পা ছুতে লাগল। যে রাকেশ তার মায়ের সাথে কথাও বলতো না, এখন তার কাছে বসে তার অবস্থা জিজ্ঞাসা করতে লাগল। সাবিত্রী দেবী এই পরিবর্তন থেকে অবাক ছিলেন। শুরুতে তার লাগল যে হয়তো তার প্রার্থনা শোনা হয়েছে আর তার সন্তানেরা শুধরে গেছে। তিনি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিতেন। মাসগুলো কাটতে লাগল, 1, 2, তারপর 3। সাবিত্রী দেবীর স্বাস্থ্য সেই রকমই লইল, কিন্তু রাকেশ আর পূজার ধৈর্য এখন ভাঙতে লাগল। পলিসির পরের প্রিমিয়াম ভরার সময় মাথায় ছিল আর তার জমা পুঁজি শেষ হয়ে গেছে। 1 কোটির স্বপ্ন এখন একটা বোঝিল অপেক্ষায় পরিণত হয়েছে। বাড়িতে আবার টাকা নিয়ে টেনশন বাড়তে লাগল, কিন্তু এবার তারা সাবিত্রী দেবীর সামনে প্রকাশ করত না। এক রাতে যখন সাবিত্রী দেবী ঘুমিয়ে গেল, পূজা ঘরের দরজা বন্ধ করল। তার চোখে এখন হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন পূজা তার দাম খেলল। আমার থেকে এখন আর অপেক্ষা হয় না রাকেশ, সে ফিসফিস করে বলল। স্বাভাবিকভাবে যাওয়ায় তো বছর লাগবে, প্রিমিয়ামের টাকা কোথা থেকে আসবে? আমাদের কিছু করতে হবে। রাকেশ কাঁপতে লাগল। কি অর্থ তোমার? কি করতে হবে? সেই যা তুমি বুঝছ। পূজা তার চোখে চোখ রেখে বলল, একটা ছোট হাদিসা, কাউকে সন্দেহও হবে না। বুড়ো বয়সে লোক পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, মরেও যায়। রাকেশের আত্মা তাকে ধিক্কার দিল। পাগল হয়ে গেছ তুমি? এটা হত্যা হবে। হত্যা বলে না এটাকে নিজের সাহায্য করা বলে। পূজা তার মাথাকে বিষে ভরতে চালিয়ে গেল। আমরা নিজের সাহায্য করছি এই দারিদ্র্য থেকে বের হওয়ায়। ভাবো, যদি এই সুযোগের আমরা লাভ না নিই তো আমরা সারা জীবন এই নরকে পচে থাকব। নিজের সাথে সাথে আমরা তারও সাহায্য করছি। রাকেশ এই দম বন্ধ করে জীবন থেকে মুক্তি দেয়। রাকেশের চোখের সামনে তার বসের চেহারা, বন্ধুদের চকচকে গাড়ি আর পূজার চোখের জল ঘুরতে লাগল। লোভের পট্টি তার চোখে এত শক্তভাবে বাঁধা ছিল যে তাকে এখন আর কিছু শুচ্ছিল না। সে চুপ রইল, আর তার চুপ থাকা পূজার জন্য সম্মতি ছিল। এখন তারা দুজন শুধু ছেলে বহু নয়, তারা শিকারী হয়ে গেছে, আর তার নিজের বাড়িতে তার নিজের মা তার শিকার ছিল। সাবিত্রী দেবীকে এই কথার জরা অন্দাজও ছিল না যে ছাদের নিচে তিনি নিজেকে সবথেকে নিরাপদ মনে করছিলেন, সেখানেই তার মৃত্যুর ষড়যন্ত্র রচিত হচ্ছে। তার প্রথম পরিকল্পনা ছিল রান্নাঘরের গ্যাস। সেই রাতে সাবিত্রী দেবীকে খাবার দেওয়ার পর পূজা রান্নাঘরে গিয়ে গ্যাসের নব ধীরে ঘুরিয়ে দিল, শুধু এতটাই যে গ্যাস খুব ধীর গতিতে বের হয়ে থাকে। তারপর দুজনেই প্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাবিত্রী দেবীকে তারা বলল যে তারা সকালেই ফিরবে। পূজার সোহেলির বাড়ি জাগরণ আছে, ঠিক আছে, ছেলে সাবধানে যাও। সাবিত্রী দেবী বললেন, এই অজান যে তার ছেলে, আর বহু তাকে মৃত্যুর মুখে একা ছেড়ে যাচ্ছে। রাকেশ আর পূজা কাছেরই একটা সস্তা লজে থেকে গেল। দুজনেই ঘুমাতে পারল না। রাকেশের বিবেক তাকে কুড়ে খাচ্ছিল। আমরা এটা ঠিক করছি না পূজা। চুপ থাকো রাকেশ, যদি দুর্বল হয়ে পড়ো তো সব বরবাদ হয়ে যাবে। পূজা তাকে ঝিড়কি দিল। ভোর হওয়ার ঠিক আগে যেমন সাবিত্রী দেবীর অভ্যাস ছিল, তিনি উঠলেন। তিনি ঘরের আলো জ্বালালেন আর রান্নাঘরের দিকে এগোলেন। সাবিত্রী দেবীর রান্নাঘরের দরজায় পৌঁছেছিলেনই যে তার গ্যাসের হালকা গন্ধ এলো। তিনি থমকে গেলেন। তার লাগল হয়তো বহু রাতে দুধ গরম করে নব বন্ধ করা ভুলে গেছে। তিনি রান্নাঘরের আলো জ্বালালেন না, আর সোজা জানালার দিকে এগোলেন আর তাকে খুলে দিলেন। তারপর তিনি সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করলেন। ঠিক সেই সময় দরজা খটকাল। সকাল সকাল দুধওয়ালা এসে গেছে। সাবিত্রী দেবী দরজা খুলতে চলে গেলেন। বাইরের তাজা হাওয়া ভিতরে আসতেই গ্যাসের প্রভাব আরও কম হয়ে গেল। সকাল 7টা বাজে। যখন রাকেশ আর পূজা ভয়ে ভয়ে বাড়ি ফিরল তো তারা দরজা খুলতেই সাবিত্রী দেবীকে দুধওয়ালার সাথে কথা বলতে পেল। আরে ছেলে, তোমরা এসে গেছ, আমি চা বানাতে যাচ্ছিলাম। সাবিত্রী দেবী হেসে বললেন। এটা দেখে তার কপালে ঘাম এলো। যখন পূজা রান্নাঘরে গেল তো সে দেখল যে জানালা খোলা আর নব বন্ধ। সে বুঝে গেল যে মা সন্দেহ করেনি, তিনি এটাকে শুধু একটা ভুল মনে করেছেন। সরু সরু বেঁচে গেল। এটা সে রাকেশকে রাগে বলল, ছেড়ে দাও এটা সব। পূজা ভগবান চায় না যে আমরা এই পাপ করি, এটা একটা ইশারা। রাকেশ ভয়ে বলল, ইশারা? আমি কোনো ইশারা মানি না। ভাগ্য আজ সাথে না দিল তো কাল দেবে, কিন্তু আমি পিছিয়ে যাব না। পূজা দৃঢ়তায় বলল। তার চেহারায় হতাশা নয়, বরং আরও বেশি বিপজ্জনক ইরাদা ছিল। সেই দিনের পর থেকে সাবিত্রী দেবীর মনে একটা অজানা ভয় বাসা বাড়তে লাগল। গ্যাসের গন্ধের ঘটনাকে তিনি প্রথমে একটা ভুলই মনে করেছিলেন, কিন্তু বারবার তার মনে এই চিন্তা আসছিল যে পূজা এত অসতর্ক তো কখনো ছিল না, কিছু তো ভুল হচ্ছে।
তার ছেলে বহুর মিষ্টি ব্যবহার এখন তার চোখে লাগতে লাগল। তার যত্নে লুকানো অধৈর্য এখন আরও স্পষ্ট নজরে আসতে লাগল। একদিন রাকেশ তার ঘরে এলো আর কথায় কথায় জিজ্ঞাসা করতে লাগল, মা, তোমাকে কোনো অসুবিধা তো নেই? হৃদয়ের বা শ্বাসের কোনো অসুবিধা? সাবিত্রী দেবী তাকে ঘুরে দেখলেন। কেন ছেলে, আজ অকস্মাৎ আমার অসুস্থতার এত চিন্তা কেন হচ্ছে? রাকেশ হেঁচকিয়ে গেল। না না মা, সেটা তো শুধু এমনিই জিজ্ঞাসা করছিলাম। তোমার বয়স হয়ে গেছে না, তো যত্ন নিতে হয়। কিন্তু সাবিত্রী দেবীকে তার উত্তর সন্তুষ্ট করতে পারল না। তার কান খাড়া হয়ে গেল। তার সেই দিন মনে পড়ল যখন পূজা তার কোনো সরকারি স্কিমের বাহানায় কাগজে অঙ্গুষ্ঠাঙ্কিত করিয়েছে। তারপর সেই ডাক্তারের আশা যে শুধু নাটক করে চলে গেছে। এক এক করে সব লিঙ্ক জোড়াতে লাগল। কিন্তু তার হৃদয় এটা মেনে নিতে প্রস্তুত ছিল না যে তার নিজের ছেলে তার সাথে কিছু ভুল করতে পারে। না না, আমি বেশি ভাবছি। তিনি নিজেকে বোঝাতেন, সে আমার ছেলে, আমার রক্ত, সে আমার সাথে কিছু ভুল করতে পারে না। কিন্তু সন্দেহের কীড়া একবার মাথায় ঢুকলে সে শান্তিতে বসতে দেয় না। এখন তিনি প্রত্যেক জিনিসকে সন্দেহের চোখে দেখতে লাগলেন। পূজা যখন তার জন্য খাবার নিয়ে আসত, তো তিনি প্রথমে তাকে চাখার অপেক্ষা করতেন। যখন রাকেশ তার সাহায্য করে সিঁড়ি থেকে নামাত, তো তিনি রেলিংকে শক্ত করে ধরে নিতেন। তিনি নিজের বাড়িতে একটা কয়েদির মতো অনুভব করতে লাগলেন, যে নিজেরই প্রহরীদের থেকে ভয় করছে। রাকেশ আর পূজার অধৈর্য এখন চরমে ছিল। গ্যাস লিকের পরিকল্পনার ব্যর্থতা তাদের আরও বেশি হতাশ আর বিপজ্জনক করে দিয়েছে। প্রত্যেক গত দিন তাদের উপর অর্থনৈতিক আর মানসিক চাপ বাড়াচ্ছিল। পলিসির প্রিমিয়াম ভরার তারিখ কাছে আসছিল, আর হাতে টাকা ছিল না। পূজার তির্যকতা এখন আরও বিষাক্ত হয়ে গেছে। সে রাকেশের ওপর চিৎকার করত, একটা ছোট কাজ ঠিকমতো করতে পারো না তুমি? এখন ভরো পরের প্রিমিয়াম, নাও বন্ধুদের থেকে আর ধার। রাকেশের অপরাধবোধ এখন রাগ আর লাচারিতে পরিণত হচ্ছিল। সে নিজের মায়ের কারণে নিজেকে একটা খাঁচায় আটকে অনুভব করছিল। এখন সে পূজার পরের পরিকল্পনার বিরোধ করল না। তার পরের পরিকল্পনা আরও নিষ্ঠুর আর সোজা ছিল। বাড়ির ছাদে যাওয়া সিঁড়িগুলো অনেক খাড়া আর পুরনো ছিল, আর তার রেলিংও এক জায়গায় ভাঙা ছিল। সাবিত্রী দেবী প্রত্যেক সন্ধ্যায় কাপড় তুলতে বা একটু হাঁটতে ছাদে যেতেন। এক দুপুরে যখন রাকেশ অফিসে ছিল আর সাবিত্রী দেবী তার ঘরে ঘুমাচ্ছিলেন, পূজা চুপচাপ রান্নাঘর থেকে একটু সরিষার তেল একটা বাটিতে নিল। সে তেলকে ওপরের ২-৩টা সিঁড়িতে এমন ছড়িয়ে দিল যে সেটা সহজে নজরে না আসে, শুধু একটা চিকনাটের স্তর হয়ে যাক। সে এই কাজ সম্পূর্ণ সাফাইয়ে করল। সন্ধ্যায় যখন সাবিত্রী দেবী ছাদে যাবার জন্য উঠলেন, তো পূজা অনেক সহানুভূতি দেখিয়ে বলল, মাঝি, আজ অবস্থা ঠিক লাগছে না তোমার, ছেড়ে দাও, ছাদে যেও না, আমি কাপড় নিয়ে আসছি। এটা শুনে সাবিত্রী দেবীর সন্দেহ আরও গভীর হয়ে গেল। যে বহুকাল পর্যন্ত তার ছায়া থেকেও দূরে পালাত, আজ অকস্মাৎ এটা যত্ন কিভাবে করতে লাগল। গ্যাসের ঘটনার পর থেকে তার মন আগেই আশঙ্কিত ছিল। না বহু, কোনো কথা নয়, একটু হাওয়ায় হেঁটে নিলে ভালো লাগবে। তিনি বললেন, এটা দেখার জন্য যে পূজার প্রতিক্রিয়া কি হয়। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, কিন্তু সাবধানে যেও। পূজা চোখ ফিরিয়ে বলল, আর রান্নাঘরে কাজ করার নাটক করতে লাগল। সাবিত্রী দেবী ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলেন। তার হৃদয় জোরে জোরে ধড়কাচ্ছে, যেন কোনো অনাহুতির সতর্কতা দিচ্ছে। তিনি নিজের শাড়ি একটু ওপরে তুললেন আর প্রথম পা রাখলেন। ধীরে ধীরে সিঁড়ি চড়তে লাগলেন। কিন্তু যেই তিনি ওপরে সিঁড়িতে পা রাখলেন, তার পা খারাপভাবে পিছলে গেল। আহ! একটা ব্যথার চিৎকার তার মুখ থেকে বেরোল, আর তার ভারসাম্য বিগড়ে গেল। তিনি লুড়িয়ে নিচের দিকে পড়তে লাগলেন। কিন্তু হয়তো ভগবানের কিছু অন্য মত ছিল। পড়তে পড়তে তার হাত ভাঙা রেলিংয়ের বদলে দেয়ালে শক্ত করে লেগে গেল। তিনি সম্পূর্ণ পড়লেন না, বরং সিঁড়ি থেকে খারাপভাবে ঘষতে আর ধাক্কা খেয়ে নিচে এলেন। তার মাথায়, হাত আর পায়ে গভীর চোট এলো। রক্ত বইতে লাগল, আর তিনি অজ্ঞান হয়ে গেলেন। পূজা যে কোণে লুকিয়ে এটা সব দেখছিল, প্রথমে এটা দেখে খুশি হল যে কাজ হয়ে গেছে। কিন্তু যখন সে দেখল যে মা শুধু অজ্ঞান হয়েছে, শ্বাস চলছে, তো তার চেহারা উঠে গেল। সে কিছু পল এমনই দাঁড়িয়ে রইল। পাশের ছাদ থেকে প্রতিবেশীও এই দৃশ্য দেখছিল। যেই পূজার চোখ তার ওপর পড়ল, সে তুরন্ত শোরগোল শুরু করল। আরে দৌড়াও, মাঝি সিঁড়ি থেকে পড়ে গেছে, দেখো তো কত রক্ত বইছে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হয়ে গেল। কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করল। রাকেশকে অফিসে খবর দেয়া হলো। কিছুক্ষণে সাবিত্রী দেবীকে রক্তে লথপথ অবস্থায় হাসপাতালে নেওয়া হলো। রাকেশ আর পূজা অ্যাম্বুলেন্সে বসেছিল। তার চেহারায় মিথ্যা চিন্তার মুখোশ ছিল, কিন্তু হৃদয়ে এই কথার হতাশা ছিল যে শিকার এবারও জীবিত বেঁচে গেছে।
হাসপাতাল পৌঁছে সাবিত্রী দেবীকে তুরন্ত ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হলো। ডাক্তার বলল যে মাথায় গভীর চোট আছে, অনেক টাক লাগবে আর পায়ে ফ্র্যাকচার আছে। জ্ঞান ফিরলে সাবিত্রী দেবী নিজেকে একটা ঠান্ডা অপরিচিত বিছানায় পেলেন। চারপাশে মেশিনের বিপ বিপ আর অজানাদের দৌড়াদৌড়ি ছিল। তার চোখ নিজের ছেলে আর বউকে খুঁজছিল। রাকেশ আর পূজার সামনেই দাঁড়িয়েছিল। সাবিত্রী দেবী কাঁপা হাতে রাকেশকে কাছে আসার ইশারা করলেন। ছেলে, তার কণ্ঠ খুব দুর্বল ছিল। হ্যাঁ মা, বলো, এখন কেমন লাগছে? রাকেশ ঝুঁকে জিজ্ঞাসা করল। সাবিত্রী দেবীর চোখে চোখের জল ভরে এলো। তিনি জিজ্ঞাসা করতে চাইলেন, ছেলে, কি এটা সব তুমি করছ? কিন্তু তার মুখ থেকে শব্দ বের হল না। তিনি শুধু নিজের ছেলের চেহারা দেখতে রইলেন। সেই চেহারায় সেই নিষ্পাপতা খোঁজার চেষ্টা করতে রইলেন যা কোথাও হারিয়ে গেছে। রাকেশ তার এই নীরব ভেদক নজর থেকে ঘাবড়ে গেল। মা, তুমি বিশ্রাম করো, ডাক্তার বেশি বলতে মানা করেছে। এটা বলে সে পিছিয়ে গেল। তখন পূজা বলল, মাজি, লাগছে চোট বেশি এসেছে, তুমি বিশ্রাম করো, বেশি ভেবো না। এত বলে সেও ঘর থেকে বাইরে এলো। তার যত্ন একটা যুবতী আর বুদ্ধিমতী নার্সের দায়িত্বে ছিল, যার নাম ছিল অঞ্জলি। অঞ্জলি তার কাজ অনেক লগ্ন আর সততায় করছিল। সে প্রথম দিন থেকেই একটা কথা নোটিস করেছে, রাকেশ আর পূজা তার মায়ের অসুস্থতা নিয়ে যত চিন্তিত, নজর আসত তত ছিল না। তার প্রশ্ন সবসময় ডাক্তারের কাছে এটা হতো, কত খরচ আসবে, কবে ছুটি মিলবে, অবস্থা বেশি গুরুতর তো নয়? তারা একবারও এটা জিজ্ঞাসা করেনি যে মাকে ব্যথা তো হচ্ছে না, তার বিশ্রাম আছে না না। অঞ্জলিকে তার এই ব্যবহার খটকাল। সে অনেক রোগী আর তার পরিবার দেখেছে, কিন্তু এমন উদাসীনতা প্রথমবার দেখছে। এক রাতে যখন সাবিত্রী দেবী ব্যথায় কড়া করছিলেন, অঞ্জলি তার কাছে বসে তার হাত সহলাচ্ছিল। অনেক ব্যথা আছে মাঝি, সে ভালোবাসায় জিজ্ঞাসা করল। সাবিত্রী দেবী কাঁদতে কাঁদতে বললেন, শরীরের ব্যথা তো সহ্য করব মেয়ে, কিন্তু মনের ব্যথা সহ্য হয় না। কি হয়েছে মাঝি, তুমি আমাকে বলতে পারো, মন হালকা হবে? সাবিত্রী দেবী হেসিটেট করলেন। তারপর তার চোখ থেকে চোখের জলের ঝর্ণা লাগল। তিনি অঞ্জলিকে সবকিছু বলে দিলেন, ছেলে বহুর বদলে যাওয়া ব্যবহার, গ্যাসের ঘটনা, রাকেশ আর পূজার অদ্ভুত প্রশ্ন, আর শেষে সিঁড়ি থেকে পড়া। আমাকে লাগছে মেয়ে, আমার পা পিছলে যায়নি, বরং জেনে শুনে আমাকে পড়ানো হয়েছে। কিন্তু আমি কার কাছে বলবো? কেউ আমার কথায় বিশ্বাস করবে না। সে আমার নিজের ছেলে, বলে তিনি ফুটফুট করে কাঁদতে লাগলেন। অঞ্জলির হৃদয় দোহলে গেল। তাকে বিশ্বাস হচ্ছে না যে কেউ তার মায়ের সাথে এমন করতে পারে। সে সাবিত্রী দেবীকে সান্ত্বনা দিল, তুমি চিন্তা করো না মাঝি, আমি আছি তোমার সাথে, এখন তোমাকে কিছু হবে না। সেই দিনের পর অঞ্জলি সাবিত্রী দেবীর জন্য একটা নার্স থেকে বেড়ে একটা মেয়ে হয়ে গেল। সে তার ওষুধ থেকে খাবার পর্যন্ত প্রত্যেক জিনিসের নিজে যত্ন নিত। সে ঠিক করেছে যে সে এই মামলার তলা পর্যন্ত গিয়ে ছাড়বে। এদিকে সাবিত্রী দেবীর চিকিৎসার সময় ডাক্তাররা মাথার চোটের গুরুত্ব পরীক্ষা করার জন্য কিছু রুটিন রক্ত পরীক্ষা আর একটা বিস্তারিত শরীর স্ক্যান করল। সিনিয়র ডাক্তার বর্মা একটা অভিজ্ঞ আর খুব কাবিল মানুষ ছিলেন। যখন তিনি সাবিত্রী দেবীর রিপোর্ট দেখলেন তো তার কপালে চিন্তার রেখা এঁকে গেল। চোটের রিপোর্ট তো সাধারণ ছিল, কিন্তু স্ক্যানে কিছু এমন দেখা গেল যার কোনো আশা ছিল না। তিনি তুরন্ত রাকেশ আর পূজাকে তার কেবিনে ডাকলেন। দেখুন, আপনার মায়ের জন্য একটা ভালো খবরও আছে আর একটা খারাপও। ডাক্তার বর্মা তার টেবিলে রাখা রিপোর্ট দেখতে দেখতে গম্ভীর স্বরে বললেন। রাকেশ আর পূজার হৃদয় ধড়কে উঠল। তার লাগল হয়তো মায়ের অবস্থা আর খারাপ হয়ে গেছে, বা হয়তো তিনি বাঁচবেন না। কি হয়েছে ডাক্তার? পূজা তার কণ্ঠে মিথ্যা ঘাবড়াহাট মিশিয়ে জিজ্ঞাসা করল। খারাপ খবর এটা যে আপনার মাকে যে বারবার হালকা জ্বর আর কাশি থাকত, যাকে আপনারা সাধারণ ইনফেকশন মনে করছিলেন, সেটা সাধারণ নয়। তার ফুসফুসে একটা প্রাথমিক স্টেজে টিউমার আছে। এটা শুনতেই রাকেশ আর পূজার চোখে এক পলকের জন্য যে চমক এলো, তাকে ডাক্তার বলমার অভিজ্ঞ চোখ ধরে ফেলল। তারা একে অন্যের দিকে তাকালো, আর তার চোখে লুকানো নিষ্ঠুর খুশি প্রায় চিৎকার করে উঠল। অর্থাৎ আমাদের কাজ এখন প্রকৃতি নিজে করে দেবে। কিন্তু ভালো খবর এটা, ডাক্তার জেনে শুনে একটু থেমে তার প্রতিক্রিয়া অধ্যয়ন করে এগিয়ে বললেন যে এই টিউমার এখন প্রথম স্টেজে আছে, আর এর খবর আমাদের এই অ্যাক্সিডেন্টের কারণে পাওয়া গেছে। যদি এই অ্যাক্সিডেন্ট না হতো আর তিনি হাসপাতাল না আসতেন, তো হয়তো এই অসুস্থতার খবর অনেক দেরিতে পাওয়া যেত, যখন কিছু করা সম্ভব হতো না। ডাক্তার বর্মা তার চেয়ারে একটু এগিয়ে ঝুঁকে বললেন, একভাবে তার সিঁড়ি থেকে পড়া তার জন্য একটা লুকানো বরদান প্রমাণিত হয়েছে। আমরা শীঘ্রই তার কেমোথেরাপি শুরু করব, আর আমাকে পূর্ণ বিশ্বাস আছে যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আর একটা লম্বা স্বাস্থ্যকর জীবন যাপন করবেন।
এটা শোনা ছিল যে রাকেশ আর পূজার পায়ের তলে জমি সরে গেল। তার চেহারার রং এমন উড়ে গেল যেন কেউ তার ওপর অ্যাসিড ছুঁড়ে দিয়েছে। 1 কোটির স্বপ্ন, যা তার কিছু পল আগে সত্যি লাগছিল, অকস্মাৎ একটা লম্বা আর দামি চিকিৎসার অন্তহীন বিলের খারাপ স্বপ্নে পরিণত হয়ে গেল। যে হাদিসাকে তারা মৃত্যুর সিঁড়ি বানিয়েছে, সেই হাদিসা তার মায়ের জন্য জীবনের সিঁড়ি হয়ে গেল। একটা লম্বা, রাকেশ হেঁচকিয়ে বলল, তার কণ্ঠে নিরাশা স্পষ্ট ঝলক ছিল। জি হ্যাঁ, সম্পূর্ণ। আপনাদের তো খুশি হওয়া উচিত যে আপনার মাকে একটা নতুন জীবন মিলেছে। ডাক্তার বর্মা তার প্রতিক্রিয়া দেখে বললেন, তার সন্দেহ এখন আরও গভীর হয়ে গেল। রাকেশ আর পূজার কাছে বলার কিছু ছিল না। তারা শূন্য হয়ে কোনো রোবটের মতো কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো। তার বানানো প্রত্যেক পরিকল্পনা, প্রত্যেক ষড়যন্ত্রের উপর প্রকৃতি এমন একটা চড় মেরেছে যার গুঞ্জন দূর পর্যন্ত যাবে। তার 1 কোটির লটারি এখন একটা কখনো না শেষ হওয়া মেডিকেল বিলে পরিণত হয়েছে। ডাক্তার বর্মাকে রাকেশ আর পূজার ব্যবহার খুবই সন্দেহজনক লাগল। কোনো ছেলে তার মায়ের লম্বা বয়সের খবর শুনে এমন পাথরের মূর্তি হয়ে যায় না। তার সন্দেহ নার্স অঞ্জলির কথা থেকে আরও পাকা হয়ে গেল, যে তাকে সাবিত্রী দেবীর ভয় আর তার দিয়ে বলা ঘটনার বিষয়ে বলে দিয়েছে। ডাক্তার বর্মা ঠিক করলেন যে তিনি চুপ করে বসবেন না। তিনি রোগীর গোপনীয়তার যত্ন নিয়ে তার একটা বন্ধু, যে পুলিশে ইন্সপেক্টর ছিল, ইন্সপেক্টর শর্মাকে ফোন করলেন আর সম্পূর্ণ মামলা বোঝালেন। কিভাবে একটা বুড়ো মায়ের সাথে লাগাতার 2টা সন্দেহজনক হাদিসা হয়েছে, আর তার ছেলে বহুর ওপর সন্দেহ আছে। ইন্সপেক্টর শর্মা বললেন, ডাক্তার সাহেব, এই মামলা গুরুতর লাগছে। আপনি রোগীকে বোঝান যে তিনি সাহস করে একবার আমাদের সাথে কথা বলুন। তার অভিযোগ ছাড়া আমরা বেশি কিছু করতে পারি না। পরের দিন ডাক্তার বর্মা আর অঞ্জলি সাবিত্রী দেবীর কাছে বসলেন। কেমোথেরাপির কারণে সাবিত্রী দেবী আরও দুর্বল হয়ে গেছেন, কিন্তু তার চোখে এখন একটা নতুন ধরনের স্পষ্টতা ছিল। মাজি, আমরা জানি যে আপনি খুব ভয় পেয়েছেন, ডাক্তার বর্মা নরমভাবে বললেন। কিন্তু যদি আপনি চুপ করে থাকেন তো আপনি নিজেকে আরও বড় বিপদে ফেলবেন। ক্যান্সারের চিকিৎসা তো আমরা করে নেব, কিন্তু আপনার নিজেদের থেকে আপনাকে কে বাঁচাবে? আপনাকে ন্যায়ের জন্য আওয়াজ তুলতে হবে। আমরা সবাই আপনার সাথে আছি। সাবিত্রী দেবীর চোখে চোখের জল ছিল। একদিকে ছেলের মোহ ছিল, অন্যদিকে নিজের জীবনের ভয় আর সেই লোকদের বিশ্বাস যারা পড়ায় হয়েও তার নিজের হয়ে গেছে। অঞ্জলি তার হাত ধরে বলল, মাজি, যে আপনার জান নিতে চায় তার জন্য কেমন মোহ? আপনি নিজের জান বাঁচান, আমরা সবাই আছি না আপনার সাথে? এই শব্দগুলো সাবিত্রী দেবীকে সেই সাহস দিল যার তার খুব দরকার ছিল। তিনি কাঁপা কণ্ঠে তার সম্মতি দিলেন। ইন্সপেক্টর শর্মা সাধারণ পোশাকে হাসপাতালে এলেন। তিনি সাবিত্রী দেবীর বয়ান রেকর্ড করলেন। বয়ানে সাবিত্রী দেবী সেই কাগজেরও উল্লেখ করলেন যাতে তার সরকারি পরিকল্পনার নামে অঙ্গুষ্ঠাঙ্কিত করানো হয়েছে। ইন্সপেক্টর শর্মাকে তুরন্ত ইন্স্যুরেন্স ফ্রডের সন্দেহ হল। তিনি তার টিমকে রাকেশ আর পূজার বাড়ির তল্লাশি নেয়ার জন্য পাঠালেন। তল্লাশিতে আলমারির ভিতরে লুকানো 1 কোটির বিমার কাগজপত্র মিলল। পলিসিতে নমিনির নাম রাকেশ কুমার ছিল। এখন সম্পূর্ণ খেলা কাচের মতো স্পষ্ট ছিল। এটা কোনো পারিবারিক ঝগড়া নয়, বরং একটা চিন্তাভাবনা ষড়যন্ত্র ছিল। পরের দিন রাকেশ আর পূজাকে হাসপাতালে ডাকা হলো। তার লাগল যে ডাক্তার কেমোথেরাপির খরচের বিষয়ে কথা বলার জন্য ডেকেছে। কিন্তু যখন তারা হাসপাতালের একটা খালি ঘরে পৌঁছল, তো সেখানে ডাক্তারের সাথে সাধারণ পোশাকে বসা ইন্সপেক্টর শর্মাকে দেখে তার হুঁশ উড়ে গেল। রাকেশ কুমার, এটা কি? ইন্সপেক্টর শর্মা পলিসির কাগজপত্র টেবিলে ছুঁড়ে জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠ ঘরের নীরবতায় বোমার মতো ফাটল। কাগজপত্র দেখতেই রাকেশ আর পূজার বাকি রঙও উড়ে গেল। তার মাথা শূন্য হয়ে গেল। এটা তো শুধু একটা ইনভেস্টমেন্ট স্যার, মায়ের সুরক্ষার জন্য। পূজা হেঁচকিয়ে বাহানা বানানোর চেষ্টা করল। তার কণ্ঠ কাঁপছিল। সুরক্ষা বা সৌদা? ইন্সপেক্টর শর্মা গর্জন করলেন। তোমার মা বয়ান দিয়েছে যে তার এই পলিসির বিষয়ে কিছু জানা নেই। তার ধোকায় অঙ্গুষ্ঠাঙ্কিত করানো হয়েছে, আর তারপর থেকে তার ওপর 2বার জানলেভা আক্রমণ হয়েছে। কি এটাও সুরক্ষার অংশ? রাকেশ ঘামে ভিজে গেল। তার পা কাঁপতে লাগল। তার কাছে এখন কোনো উত্তর ছিল না। মুখ খোলো, নইলে এই কথা আমি আমার ধরনে জিজ্ঞাসা করব। ইন্সপেক্টর টেবিলে হাত ছুঁড়ে বললেন। সেই আওয়াজে রাকেশের সম্পূর্ণ শরীর কাঁপতে লাগল। রাকেশের সাহস উত্তর দিয়ে গেল। সে মাটিতে পড়ে গেল আর ইন্সপেক্টরের পায়ে পড়ে শিশুর মতো কাঁদতে লাগল। আমাকে মাফ করো সাহেব, আমার থেকে অনেক বড় পাপ হয়ে গেছে। এটা সব পূজা করিয়েছে। সেই আমাকে লোভ দিয়েছে। আমি তো আমার মায়কে খুব ভালোবাসি। পূজা যখন দেখল যে রাকেশ সব দোষ তার উপর চাপাচ্ছে, তো তার ভিতরে শয়তান জাগ্রত হয়ে গেল। সে চিৎকার করে উঠল,
মিথ্যা বলছে এটা নিজের ঋণে ডুবেছিল, বন্ধুদের উন্নতি থেকে জ্বলত। এটাই বলেছে যে মায়ের মরার পর আমাদের কিছু মিলবে না, এজন্য বীমা করানো দরকার। আমি তো শুধু এর সাথে দিয়েছি। তুমি মিথ্যাবাদী, তোমারই বড় বড় স্বপ্ন ছিল। তুমি দিনরাত আমাকে তির্যকতা নাড়তে, যার কারণে আমি এই পাপ করেছি। রাকেশ মাটিতে বসে চিৎকার করল। আর তুমি তো বড় দুধে ধোয়া, নিজের মাকে মরতে দেখতে প্রস্তুত হয়ে গেছো টাকার জন্য। পূজা ঘৃণায় বলল। দুজন পতিপত্নী একে অন্যের ওপর কাদা ছুঁড়তে লাগল। তার মুখ থেকে বের হওয়া প্রত্যেক শব্দের সাথে তার সম্পর্ক আর তার মানুষত্বের মুখোশ ছিন্ন ভিন্ন হচ্ছিল। তারা ভুলে গেছে যে তারা একটা পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে আছে। তারা শুধু একে অন্যকে নিচু দেখানোতে লেগেছিল, এটা প্রমাণ করতে যে অন্যটা বেশি বড় অপরাধী। ডাক্তার বর্মা আর ইন্সপেক্টর শর্মা ঘৃণায় তার দেখছিলেন। ইন্সপেক্টর শর্মা একটা সিপাহীকে ইশারা করলেন, নিয়ে যাও এদের দুজনকে, বাকি গল্প এরা হাওলাতে শোনাবে। পুলিশ রাকেশ আর পূজাকে টেনে নিয়ে গেল। তার যাওয়ার পর ঘরে একটা ভারী নীরবতা ছড়িয়ে পড়ল, যাকে শুধু তার করা পাপের দুর্গন্ধ ভরে রেখেছে। 1 কোটির স্বপ্ন এখন জেলের অন্ধকার কোঠরিতে শেষ হবে। রাকেশ আর পূজার গ্রেফতারের খবর হাসপাতালে আর মহল্লায় জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকেরা নানা রকমের কথা বানাচ্ছে। প্রত্যেকে সেই কলিযুগী ছেলে আর বহুকে গালাগাল করছিল, যারা একটু টাকার জন্য নিজের মায়ের জান নেয়ার চেষ্টা করেছে। যখন সাবিত্রী দেবীকে এটা জানা হলো, তো তিনি পাথরের মতো শূন্য হয়ে গেলেন। কেমোথেরাপির ব্যথা থেকে বেশি ব্যথা তার নিজের হৃদয়ে অনুভব হচ্ছিল। তার ন্যায় তো মিলেছে, কিন্তু এই ন্যায়ের দাম খুব ভারী ছিল। তার নিজের ছেলে এখন একটা অপরাধী ছিল সলাখের পিছনে। যে ছেলের লম্বা বয়সের জন্য তিনি সব সময় দোয়া করতেন, আজ সেইকে তিনি জেলে পাঠিয়ে দিয়েছেন। একটা মায়ের হৃদয় এটা সব জেনেও যে সেই ছেলে তার জান নেয়ার চেষ্টা করেছে। তার হৃদয়ের কোনো কোণে একটা টিস উঠছিল, আমার রাকেশ এমন ছিল না। সে নার্স অঞ্জলির হাত ধরে কাঁদত, তাকে সেই মেয়েটি বিগাড়েছে, টাকার লোভে তাকে অন্ধ করে দিয়েছে। আমার শিশু তো খুব ভালো ছিল। অঞ্জলি তার বোঝাত, মা, জি, যা হয়েছে সেটাতে আপনার কোনো দোষ নেই। আপনি যা করেছেন নিজের জান বাঁচানোর জন্য করেছেন। যদি আপনি দুর্বল হয়ে পড়তেন তো সেই লোকেরা তার উদ্দেশ্যে সফল হয়ে যেত। ডাক্তার বর্মাও তার সাহস বাঁধালেন, সাবিত্রীজি, এখন আপনাকে নিজের বিষয়ে ভাবতে হবে। আপনার চিকিৎসা এখনও বাকি আছে। আপনাকে সুস্থ হতে হবে। সেই লোকদের তার কর্মের সাজা কানুন দেবে। ধীরে ধীরে সাবিত্রী দেবী নিজেকে সামলালেন। হাসপাতালের স্টাফ, বিশেষ করে অঞ্জলি, তার যত্ন একটা পরিবারের মতো করছিল। তার মহল্লার লোকেরা তার সাথে দেখা করতে আসতে লাগল, সহানুভূতি দেখাতে লাগল, আর তার জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে আনত। সাবিত্রী দেবীকে প্রথমবার অনুভব হল যে রক্তের সম্পর্ক থেকে বড় মানুষত্বের সম্পর্কও হয়। তার ছেলে, বহু তার সগে হয়েও পরায় নিকলে, আর অঞ্জলির মতো লোকেরা পরায় হয়েও তার নিজের হয়ে গেছে। তিনি ঠিক করলেন যে তিনি এখন দুর্বল হবেন না। তার নিজের জীবনের জন্য লড়তে হবে না শুধু ক্যান্সার থেকে, বরং সেই স্মৃতি থেকেও যা তার পল পল ভাঙছে। তার সংগ্রাম এখন দ্বিগুণ হয়ে গেছে। মামলা কোর্টে পৌঁছল। ইন্স্যুরেন্স এজেন্ট সুরেশ সরকারি সাক্ষী হয়ে গেল। সে আদালতে স্বীকার করল যে কিভাবে রাকেশ আর পূজা তাকে বেশি কমিশনের লোভ দিয়ে এই ধোঁকাবাজিতে সামিল করেছে। সে এটাও বলল যে ডাক্তারকে ঘুষ দিয়ে মিথ্যা মেডিকেল রিপোর্ট বানানো হয়েছে। রাকেশ আর পূজার বিরুদ্ধে ধোঁকাবাজি, হত্যার চেষ্টা আর ষড়যন্ত্র রচনা শক্ত প্রমাণ ছিল। সাবিত্রী দেবীর বয়ান, বীমার কাগজপত্র, সুরেশ আর সেই কেনা ডাক্তারের স্বীকারোক্তি সবকিছু তার বিরুদ্ধে যাচ্ছিল। মামলার সময় কেমোথেরাপি থেকে দুর্বল হয়ে যাওয়া সাবিত্রী দেবীকেও হুইল চেয়ারে সাক্ষ্যের জন্য আসতে হল। কাঠগড়ায় নিজের ছেলেকে একটা অপরাধীর মতো দাঁড়ানো দেখা তার জন্য কোনো সাজা থেকে কম ছিল না। তার চোখ থেকে চোখের জল বইছিল, কিন্তু তিনি কাঁপা কণ্ঠে সত্য বয়ান করলেন। তিনি আদালতকে বললেন যে কিভাবে তার ধোঁকায় সরকারি পরিকল্পনার নামে অঙ্গুষ্ঠাঙ্কিত করানো হয়েছে, আর কিভাবে তার লাগল যে তার জান নেয়ার চেষ্টা করা হচ্ছে। রাকেশ তার মায়ের দিকে তাকাতেও পারল না। তার চোখ লজ্জা আর অপরাধবোধে ঝুঁকেছিল। সে এখন বুঝা গেছে যে তার লোভ তাকে কোন অন্ধকার খাদে নিয়ে এসেছে। পূজা এখনও নিজেকে নির্দোষ প্রমাণ করার নাকাম চেষ্টা করছিল, আর সব দোষ রাকেশের ওপর চাপাচ্ছিল। আদালত সব প্রমাণ আর সাক্ষীদের বয়ানের ভিত্তিতে তার রায় শোনাল। এই আদালত রাকেশ কুমার আর পূজাকে তার মা অথবা শাশুড়ির হত্যার চেষ্টা করা, ধোঁকাবাজি আর অপরাধী ষড়যন্ত্র রচনার দোষী পায়।
জজ তার রায়ে বললেন, এই মামলা শুধু একটা অপরাধ নয়, বরং সম্পর্কের পতন আর লোভের পরাকাষ্ঠা দেখায়। এমন অপরাধের জন্য কোনো সহানুভূতি দেখানো যায় না। রাকেশ আর পূজাকে হত্যার চেষ্টা আর ধোঁকাবাজির অপরাধে 5 বছরের কঠোর কারাদণ্ডে সাজা শোনানো হল। ইন্স্যুরেন্স এজেন্ট আর ফেক ডাক্তারকেও তার ভূমিকার জন্য সাজা মিলল। রায় শুনে পূজা আদালতে চিৎকার চিল্লানো শুরু করল। যখন রাকেশ মূর্তির মতো দাঁড়িয়ে রইল, হয়তো তাকে তার করা পস্তাপ হচ্ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তারা লোহার দরজার পিছনে বন্ধ হয়ে গেল, আর তার জীবনের 5 বছর লোভের দাম চোকানোর জন্য অন্ধকার কোঠরির নাম হয়ে গেছে। সাবিত্রী দেবীর চিকিৎসা সম্পূর্ণ হয়ে গেল। ক্যান্সারকে মাত দিয়ে তিনি হাসপাতাল থেকে বাইরে তো এলেন, কিন্তু তার সামনে একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছিল। এখন তিনি কোথায় যাবেন? হাসপাতাল থেকে ছুটি মেলার দিন নার্স অঞ্জলি আর ডাক্তার বর্মা তার কাছে দাঁড়িয়েছিল। মাজি, এখন আপনি কোথায় যাবেন? অঞ্জলি ধীরে জিজ্ঞাসা করল। এই প্রশ্ন তো তিনি নিজেকে জিজ্ঞাসা করছিলেন। কোথায় যাবেন তিনি? সেই বাড়িতে যার দেয়াল এখনও তার বহু চিৎকার আর ছেলের বিশ্বাসঘাতে সাক্ষ্য দিচ্ছে। সেই বাড়িতে যেখানে তার নিজেরই মৃত্যুর সৌদা হয়েছে। না, এখন সেটা একটা মোকান্ত ছিল, কিন্তু বাড়ি নয়। সেটা একটা কবরস্থান হয়ে গেছে, যেখানে তিনি তার সম্পর্কগুলোকে দাফন হতে দেখেছেন। তার চোখ থেকে চোখের জল বইতে লাগল। কিন্তু এবার এই চোখের জলে অসহায়তা নয়, একটা রায় ছিল। তিনি নিজের আঁচলে ছোর থেকে চোখ মুছলেন আর একটা দৃঢ় কণ্ঠে বললেন, বৃদ্ধাশ্রম। এটা শুনে অঞ্জলি আর ডাক্তার বর্মা স্তব্ধ হয়ে গেলেন। না মাজি, আপনি আমার সাথে। অঞ্জলি বলতে চাইল, কিন্তু সাবিত্রী দেবী মাঝখানে তার থামিয়ে দিলেন। একটা হালকা হাসি তার ঠোঁটে এলো, যাতে অনেক দুঃখ লুকানো ছিল। না মেয়ে, তোমরা আমার জন্য যা করেছ তার ঋণ আমি 7 জন্মে চোকাতে পারব না। পরায় হয়েও তোমরা নিজেদের থেকে বেড়ে আমার সাথে দিয়েছ, কিন্তু এখন আমাকে কারোর ওপর বোঝা হতে হবে না। বৃদ্ধাশ্রমে আমার মতো আরও থাকবে, যাদের নিজেরা তাদের ছেড়ে দিয়েছে। আমরা সবাই একে অন্যের দুঃখ ভাগ করে নিজের বাকি জীবন কাটিয়ে নেব। সাবিত্রী দেবী অঞ্জলির সাহায্যে তিনি একটা প্রপার্টি ডিলারকে ডাকলেন আর তার সেই 2 কামরার বাড়িকে ভাড়ায় তুলে দিলেন। বাড়ি তার স্বামীর শেষ নিশানি ছিল, কিন্তু এখন তিনি বুঝে গেছেন যে নিশানিদের থেকে বেশি দরকারি জীবন হয়। মকান ভাড়া দেয়ায় যে অ্যাডভান্সের 1000 টাকা মিলল, তাকে তিনি নিজের শাড়ির পল্লুতে শক্ত করে বেঁধে নিলেন। সেটা শুধু রুপিয়া নয়, সেটা তার স্বাভিমান ছিল। সেই রুপিয়া নিয়ে তিনি একটা ভালো বৃদ্ধাশ্রমে চলে গেলেন, একটা অসহায় হয়ে নয়, বরং একটা স্বাভিমানী স্ত্রীর মতো। যখন তিনি সেই বৃদ্ধাশ্রমে তার জিনিসপত্র নিয়ে পৌঁছলেন, তো তার মন একটু ভারী ছিল, কিন্তু সেখানের পরিবেশ দেখে তার ভালো লাগল। সেখানে তার মতো আরও বুড়ো ছিল, যারা জীবনের নানা রকমের ধাক্কা খেয়েছে। কিন্তু তার চেহারায় একটা অদ্ভুত শান্তি ছিল। তিনি একে অন্যের সাথে তার দুঃখ সুখ ভাগ করতে শুরু করলেন। অঞ্জলি তার সাথে প্রত্যেক সপ্তাহে দেখা করতে আসত। সে তার জন্য ফল আর তার পছন্দের বই নিয়ে আসত। ধীরে ধীরে সাবিত্রী দেবী সেই পরিবেশে রমে গেলেন। তিনি সেখানের ছোট ছোট কাজে হাত লাগাতেন। অনাথাশ্রমের শিশুদের জন্য সোয়েটার বুনতেন আর সন্ধ্যায় বাকিদের সাথে বসে কথা বলতেন। তার চেহারায় ধীরে ধীরে সেই আগের মতো শান্তি আর সুখ ফিরে আসতে লাগল, যা তার ছেলে বহু ছিনিয়ে নিয়েছে। তিনি শিখলেন যে পরিবার শুধু রক্তের সম্পর্ক থেকে হয় না, বরং ভালোবাসা, সম্মান আর মানুষত্ব থেকে হয়। ওদিকে জেলের চারদেয়ালে রাকেশকে প্রত্যেক পল তার ভুলের অনুভূতি হচ্ছিল। তাকে তার মায়ের নিষ্পাপ চেহারা, তার ভালোবাসা, তার ত্যাগ সব মনে পড়ত। তাকে মনে পড়ত যে কিভাবে শৈশবে যখন সে অসুস্থ পড়ত, তো মা সম্পূর্ণ রাত তার কাছে বসে তার যত্ন নিত, আর সে সেই মায়ের জান নেয়ার চেষ্টা করেছে। এটা ভেবে তার আত্মা কাঁপতে উঠত। তার পূজা থেকেও মোহভঙ্গ হয়ে গেছে। সে বুঝে গেছে যে পূজা তাকে শুধু তার স্বপ্ন পূর্ণ করার একটা সিঁড়ির মতো ব্যবহার করেছে। জেলেও তারা আলাদা আলাদা ব্যারাকে ছিল, আর একে অন্যের সাথে কথা পর্যন্ত বলত না। সময়ের চাকা ঘুরতে রইল। অনেক বছর কেটে গেল। ভালো ব্যবহারের কারণে রাকেশের সাজা কিছু কম করে দেয়া হয়েছে। সে জেল থেকে বাইরে এলো। জেলের শলাক তার শরীর থেকে বেশি তার আত্মাকে ভেঙেছে। পশ্চাত্তাপের আগুনে জ্বলে তার অহংকার আর লোভ ছাই হয়ে গেছে। বাইরে এসে সে সবচেয়ে প্রথম কাজ পূজাকে তালাক দেয়ার করল। সেই সম্পর্ককে চিরকালের জন্য শেষ করে দিল, যা তাকে পশু বানিয়ে দিয়েছে। এখন সে একটা ভাঙা একা মানুষ ছিল, যার চোখে শুধু একটাই খোঁজ ছিল তার মায়ের।
সাবিত্রী দেবীর মকানে থাকা ভাড়াটিয়াদের থেকে তাকে সেই বৃদ্ধাশ্রমের ঠিকানা মিলল। সে মনে আত্মগ্লানি নিয়ে গেটের ভিতরে প্রবেশ করল। সামনে বাগানে কিছু বুড়ো মহিলা বসে হাসতে বলতেছিল। তাদেরই মধ্যে সাদা শাড়িতে তার মা বসেছিলেন। তার চেহারায় একটা এমন শান্তি আর সুখ ছিল যা রাকেশ বছরের পর বছর দেখেনি। রাকেশ তার দেখতে দেখতে রইল। সেই মানুষ যাকে সে বোঝা মনে করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তিনি তো তার দুনিয়ায় খুশি ছিলেন, আর সে নিজে যা সব পেতে চাইত আজ সম্পূর্ণ একা আর বরবাদ দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে তার কাছে গেল আর মা বলে তার পায়ে পড়ে গেল। তার কণ্ঠ ভারাক্রান্ত ছিল। সাবিত্রী দেবী চোখ খুললেন আর তার সামনে তার ছেলেকে এই অবস্থায় দেখে এক পলকের জন্য স্তব্ধ রইলেন। রাকেশ শিশুর মতো ফুটফুট করে কাঁদছিল। তার চোখের জল তার চপ্পলে ভিজিয়ে দিচ্ছিল। আমাকে মাফ করো মা, আমার থেকে অনেক বড় পাপ হয়ে গেছে। আমি প্রত্যেক দিন সেই দিনের জন্য মরি, প্রত্যেক পল সেই আগুনে জ্বলি। শুধু একবার বলো যে তুমি আমাকে মাফ করে দিয়েছ। সাবিত্রী দেবীর চোখ থেকেও চোখের জল বইয়ে নামল। কিন্তু আজ এই চোখের জলে দুঃখের সাথে একটা অদ্ভুত করুণা ছিল। তিনি কাঁপা হাতে তাকে তুললেন, তার মাথায় হাত ফিরিয়ে বললেন, উঠ ছেলে, একটা মা তার শিশুর থেকে বেশি দেরি রাগ করে থাকতে পারে না। তোকে কানুন সাজা তো দিয়েছে, কিন্তু আসল পশ্চাত্তাপ তুমি এখন করছ, আর এটাই তোমার সবচেয়ে বড় সাজা আর সবচেয়ে বড় শুদ্ধি। রাকেশ আশাভরা চোখে তার দেখল। মা, বাড়ি চলো, আমি তোমাকে নিতে এসেছি। সাবিত্রী দেবী একটা ফ্যাকাশে হাসির সাথে তার মাথা না করে নাড়লেন। ছেলে, আমি তোকে মাফ করে দিয়েছি। কিন্তু আমি এখন সেখানে ফিরতে পারি না। এখন আমার কাছে একটা নতুন পরিবার আছে, একটা নতুন জীবন আছে। তুমি নিজের জীবন যাপন করো, আর যদি সত্যিই পস্তাপ আছে তো একটা ভালো মানুষ হও। এটাই আমার তোমার জন্য শেষ দোয়া। আমার বাড়ি এখন এখানে, এই লোকদের মধ্যে, যেখানে আমাকে বোঝা নয় একটা মানুষ মনে করা হয়। রাকেশ তার মায়ের চেহারা দেখতে রইল, যেখানে এখন ছেলের জন্য মোহ নয় বরং একটা অসীম শান্তি ছিল। সে বুঝে গেছে যে সে শুধু একটা বাড়ি আর টাকা নয়, বরং তার জান্নাত হারিয়েছে, যা সে এখন কখনো ফিরে পাবে না। সে চুপচাপ ঘুরল আর ভারী পায়ে ফিরে চলে গেল, তার পাপের বোঝা তুলে, কিন্তু হৃদয়ে মায়ের মাফির একটা ছোট দিয়া জ্বালিয়ে, যা হয়তো তাকে জীবনের অন্ধকারে মানুষত্বের রাস্তা দেখাতে পারে। তো বন্ধুরা, নিজের ছেলে বহুকে শিক্ষা দিয়ে কি সাবিত্রী দেবী ঠিক করেছেন? নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লেখো। আর এটাও বলো যে তোমরা আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছ। আর বন্ধুরা, যদি তোমাদের জীবনে কোনো এমন ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়েছে যাকে তোমরা চাও যে আমরা গল্পের রূপে সবার সামনে আনি, তো তোমরা আমাদের অবশ্যই লিখে পাঠাও। তোমরা কমেন্ট করতে পারো বা তারপর ডেসক্রিপশনে দেয়া ইমেল আইডিতে মেলও করতে পারো। ধন্যবাদ।